নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো এবং তোমাদের মাধ্যমিকে ইতিহাস থেকে কি ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে সে সম্পর্কে আজকে আলোচনা করব। দেখো, তোমাদের এই ইতিহাস থেকেই কিন্তু 2027 সালে দ্বিতীয় অধ্যায় আজকে আমি আলোচনা করব। কারণ এর পূর্বেই কিন্তু আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের বামাবোধিনী পত্রিকা সম্পর্কে আলোচনা করেছি এবং প্রথম অধ্যায় থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি আলোচনা করেছি। তো আজকে আমি আলোচনা করব যে তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মেকলে যিনি ছিলেন আইন সচিব হিসেবে ভারতে এসেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিংকের সময়ে 1834 সালে, সেই টমাস ববিংটন মেকলে কে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তবে শুরুর পূর্বে একটু বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। চলো তাহলে শুরু করা যাক যে লর্ড মেকলেকে এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় কিনা। দেখো, 1834 সালে টমাস ব্যাবিংটন মেকলে যখন এসেছিলেন ভারতবর্ষে, তখন কিন্তু গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং এবং লর্ড উইলিয়াম বেন্টিংকের আইন সচিব হিসেবেই কিন্তু ভারতে এসেছিলেন মেকলে। কারণ তোমরা যদি দেখো যে লর্ড উইলিয়াম বেন্টিংকের সময়কালটা কিন্তু 1828 থেকে 35 পর্যন্ত, আর 34-এই কিন্তু মেকলে চলে এসেছিলেন এবং বেন্টিং মেকলেকে সাধারণ জনশিক্ষা কমিটির সভাপতি পদে নিযুক্ত করেন। অর্থাৎ মেকলে যখন আসলেন ভারতে, তার কিছু সময় বাদেই বেন্টিং কিন্তু মেকলেকে সাধারণ জনশিক্ষা কমিটির সভাপতি পদে নিযুক্ত করেন। ঠিক এই সময়ে প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব প্রবল আকার ধারণ করে। অর্থাৎ বুঝতেই পারছো, প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব মানে এখানে কি বলা হয়েছে। অর্থাৎ যারা জাতীয়তাবাদীরা ছিলেন এদেশের, তারা নিজেদের দেশের সবকিছুকে সেরা প্রমাণ করার চেষ্টা করছিলেন। তারা প্রাচ্যবাদে বিশ্বাসী ছিলেন, ওরিয়েন্টালিজম। আর অ্যাংলিসিস্ট অর্থাৎ পাশ্চাত্যবাদীরা ছিলেন যে তারা বলতে চেয়েছিলেন যে ভারতীয়দের সবকিছু পিছিয়ে পড়া, অর্থাৎ প্রাচ্যের সমস্ত কিছুই পিছিয়ে পড়া এবং দুর্বল, এগুলোকে ঠিক করতে হবে এবং তাদের যে পিছিয়ে পড়া তাদেরকে শিক্ষা দিতে হবে বা তাদেরকে শেখাতে হবে। এই ফলেই প্রাচ্য এবং পাশ্চাত্যবাদীদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। তবে এমন কিছু কিছু পাশ্চাত্যবাদী ছিলেন যারা সবসময় যে প্রাচ্যের সাথে মিলে কাজ করেছেন, এমন যেমন আছেন যে কিছু কিছু পাশ্চাত্যবাদী হয়েও প্রাচ্যের পক্ষে সমর্থন করেছিলেন, যেমন ধরো প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন। আবার এমন কিছু পাশ্চাত্যবাদী ছিলেন যারা সরাসরি প্রাচ্যবাদকে অ্যাভয়েড করেছেন এবং পাশ্চাত্যবাদের পক্ষ নিয়েছেন, যেমন ধরো কোলভিন, ট্রাভেলিয়ান, বার্ড, আলেকজান্ডার ড্রাফ, এরকম। আর এমন ভারতীয় যারা ছিলেন যারা সরাসরি পাশ্চাত্যদের সমর্থন করেছিলেন, যেমন ধরো রাজা রামমোহন রায়। দেখো, আমি প্রাচ্য পাশ্চাত্য একটু দ্বন্দ্বটা তোমাদের বললাম, যেহেতু আমি আলোচনা করব মেকলে, তাই মেকলেতে আবার ফিরে আসি। যে মেকলে যখন আসলেন, আসার পরে তিনি কি হলেন, বেন্টিং তাকে সাধারণ জনশিক্ষা কমিটির সভাপতি পদে নিযুক্ত করলেন এবং সেই সময় প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব একটা প্রবল আকার ধারণ করে। ঠিক এই পরিস্থিতিতে বেন্টিং মেকলেকে এই বিষয়ে সুপারিশ পাঠাতে বলেন। ঠিক 1835 সালের 2রা ফেব্রুয়ারি মেকলে তার সুপারিশ গভর্নর জেনারেলের কাছে পেশ করেন। তার এই সুপারিশ মেকলে মিনিট নামে পরিচিত। তিনি তার এই সুপারিশে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের উপর জোরালো সওয়াল করেন বা জোরালো একটা মতবাদ প্রকাশ করেন। তার মতে প্রাচ্য বিদ্যা জানা অপ্রয়োজনীয়। অর্থাৎ তিনি বলেন যে প্রাচ্যের যে বিদ্যাটা রয়েছে সেটা এতটাই পিছিয়ে পড়া এবং এতটাই অপ্রয়োজনীয়, সেটাকে গ্রহণ করাই উচিত না। এবং তিনি তার পাশাপাশি একটু ব্যঙ্গাত্মক অর্থেই বলেন যে প্রাচ্য ভাষা ও সাহিত্য সম্পদ ইউরোপীয় ভাষা ও সাহিত্য সম্পদের তুলনায় নিকৃষ্টতর এবং পাশ্চাত্য জ্ঞানভাণ্ডার অফুরন্ত। অর্থাৎ তিনি বলেন যে প্রাচ্যতে যা ভাষা, সাহিত্য, সম্পদ যা কিছু আছে সেটা হলো ইউরোপে একটা গ্রন্থাগারে রাখা তাকের থেকেও অনেক কম। অর্থাৎ এমনই একটা উক্তি দিয়ে তিনি নিকৃষ্টতর প্রমাণ করেন প্রাচ্যের সাহিত্য, সম্পদ এবং বিদ্যাকে।
এর পাশাপাশি তিনি আরেকটা তথ্য তুলে ধরেন তার এই সুপারিশের মাধ্যমে। তিনি বলেন যে দেশের সমস্ত মানুষকে শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র উচ্চবিত্ত এবং মধ্যবিত্তদের মধ্যেই পাশ্চাত্য শিক্ষা প্রসার করলেই চলবে। কারণটাও তিনি বুঝিয়ে দেন যে, যেহেতু আমরা উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাবো পাশ্চাত্য শিক্ষা, হয়তো পরবর্তীতে তাদের মাধ্যমেই এই শিক্ষা ধীরে, ধীরে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। অর্থাৎ তার এই ধারণাটাই কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি বা চুইয়ে পড়ার নীতি বা ক্রমনিম্ন পরিশ্রুতকরণ নীতি নামে পরিচিত। অর্থাৎ তিনি এটা বলতে চেয়েছেন যে জল যেমন উপর দিক থেকে গড়িয়ে নিচের দিকে পড়ে, ঠিক সমাজের উচ্চবিত্ত বা মধ্যবিত্তদের মধ্যে শিক্ষা অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা যদি পৌঁছে দেওয়া যায়, তাহলে সেই শিক্ষাটা পরবর্তীতে সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের মধ্যে এসে পড়বে। তাহলে সেই নিম্ন শ্রেণীর মানুষদের মধ্যে শিক্ষাটা যখন ছড়িয়ে পড়বে, তাহলে নিম্ন শ্রেণীর মানুষরাও কি হবে? পাশ্চাত্য শিক্ষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। কিন্তু তার এই ধারণাটা নিছকই একটা আবছা কল্পনার মতো। কারণ এটা কখনোই ভারতের মতো জাগাতে সম্ভব ছিল না। কিন্তু তিনি তার যুক্তির মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করেছিলেন এবং তিনি তার সুপারিশেও সেটা বলে যান যে, এরকমভাবেই শিক্ষা যদি দেয়া হয়, তাহলেই হয়তো সাধারণ এবং সকল মানুষের মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটবে। কিন্তু সেটা কখনোই সম্ভব হয়েছিল না। মেকলের যুক্তি ঘোরতর পাশ্চাত্যবাদী, বেন্টিং সমর্থন করে। অর্থাৎ মেকলে যে যুক্তিগুলো দিচ্ছিলেন সেগুলো কিন্তু সম্পূর্ণ পাশ্চাত্যবাদীকে সমর্থন করেই করা হয়েছিল। এবং বেন্টিং যেহেতু নিজেও একজন পাশ্চাত্যবাদী ছিলেন, তাই তিনিও সেটাকে সম্পূর্ণ সমর্থন করেন। এবং ১৮৩৫ সালের ৭ই মার্চ ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের সরকারি নীতি ঘোষণা করেন। অর্থাৎ মেকটে যখন এই যে তার এই প্রস্তাবটা উত্থাপন করেন তার মেকলে মিনিটে এবং পরবর্তীতে তিনি জারি করার কথা বলেন এবং তিনি ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি অর্থাৎ তার যে এই চুইয়ে পড়া নীতির যে ধারণা তিনি পৌঁছে দেন, এর ফলেই কিন্তু বেন্টিং ১৮৩৫ সালের ৭ই মার্চ থেকে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য সরকারিভাবে ঘোষণা করে দেন। অর্থাৎ মেকলে ১৮৩৪ সালে এসেছিলেন এবং ১৮৩৫ সালের ৭ই মার্চের মধ্যেই কিন্তু ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য যে একটা উদ্যোগ নিয়েছিলেন সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং শুধু উদ্যোগই নয়, সেই সময় যে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং সেও কিন্তু মেকলেকে একদম পূর্ণ সমর্থন দিয়েছিলেন। এবং মেকলে কিন্তু তাই ১৮৩৫ সালের ২রা ফেব্রুয়ারি তার কিন্তু একটা সুপারিশ গভর্নর জেনারেলের কাছে পেশ করেন। এবং গভর্নর জেনারেল কিন্তু তার এই সম্পূর্ণ যে সুপারিশটা সেটাকেও কিন্তু সমর্থন করে। তাহলে বুঝতেই পারছো, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ যে তাহলে টমাস ব্যাবিংটন মেকলে কিভাবে ভারতে আসার পর তার পাশ্চাত্য শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আর এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ ভালোভাবে যদি একটু শোনো, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। যে লর্ড মেকলেকে কি বা টমাস ব্যাবিংটন মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় কিনা। আশা করি বুঝে গেছো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলো না। আর বন্ধু-বান্ধবদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তবে তার আগে একটু বলি যে তোমাদের কারো যদি মনে হয় যে আমাদের এই জিনিসটা দরকার বা এই ধরনের টপিক হলে আরো বেশি ভালো হয় বা এই জিনিসগুলো কি গুরুত্বপূর্ণ স্যার, আমরা কিভাবে পড়বো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব সেই ধরনের তোমাদের কোয়ারিগুলোর সঠিক সঠিক তথ্য বা উত্তর দেওয়ার। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।